সুপ্রিয় চট্টগ্রাম কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা স্থিতিবিদ্যার উপর একটা ক্লাস নেব। স্থিতিবিদ্যার উপর এর মধ্যে তোমাদের বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে, আশা করি তোমরা সেগুলো ভালোভাবে রপ্ত করেছো। তো আজকের ক্লাসটাও তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করবে। আমরা স্থিতিবিদ্যা অধ্যায় 8 এর উপর ক্লাস নেব। তাহলে স্থিতিবিদ্যাটা কি? স্থিতিবিদ্যা হচ্ছে গণিতের একটি গুরুত্বপূর্ণ শাখা, যেখানে স্থির বস্তুর উপর কার্যরত বল সম্পর্কে আলোচনা, পর্যালোচনা এবং গবেষণা করা হয়। সেটাকে বলা হচ্ছে স্থিতিবিদ্যা। এটা বলবিদ্যার একটা অংশ। তাহলে আমরা বলতে পারি বলবিদ্যা অর্থাৎ মেকানিক্স। এই মেকানিক্সের দুইটা ব্রাঞ্চ, একটা হলো স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যা এটাকে বলা হয় স্ট্যাটিক্স। আরেকটা হলো গতিবিদ্যা, এটাকে বলা হয় ডাইনামিক্স। স্থিতিবিদ্যা, গতিবিদ্যা এগুলোর উপর অবদান রেখেছেন যে সকল বিজ্ঞানীরা, তারা হলেন আর্কিমিডিস, এরিস্টটল, আইজ্যাক নিউটন, সাইমন স্টিভেন, বার্নার্ড লামি, এই সকল বিজ্ঞানীদের হাত ধরে স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যার ব্যাপক প্রসারতা লাভ করে। আমরা আজকে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্থিতিবিদ্যার উপর কিছু গুরুত্বপূর্ণ শিখন ফল নিয়ে আমরা আলোচনা করব। তাহলে স্থিতিবিদ্যাটা কি? গণিতের যে শাখায় স্থিতিশীল বস্তুর উপর কার্যরত বল সম্পর্কে আলোচনা, পর্যালোচনা এবং গবেষণা করা হয়, তাকে স্থিতিবিদ্যা বলে। তাহলে গণিতের যে শাখায় স্থিতিশীল বস্তুর উপর কার্যরত বল সম্পর্কে আলোচনা, পর্যালোচনা, গবেষণা করা হয়, তাকে স্থিতিবিদ্যা বলে। এই স্থিতিবিদ্যা, গতিবিদ্যা পাঠের জন্য আমাদের বিভিন্ন ধরনের বল সম্পর্কে ধারণা থাকতে হবে। বিভিন্ন প্রকারের বল। নাম্বার 1 বল, ফোর্স, শুধু বল বললেও এটা বল। নাম্বার 2 ওজন, ওয়েট,
Number 3, টান, টেনশন। Number 4, চাপ, প্রেশার। Number 5, ধাক্কা, thrust। Number 6, ক্রিয়া, অ্যাকশন। Number 7, প্রতিক্রিয়া, রিঅ্যাকশন। Number 8, আকর্ষণ, অ্যাট্রাকশন। Number 9, বিকর্ষণ, রিপালশন। Number 10, ঘর্ষণ, ফ্রিকশন। তাহলে আমাদের স্থিতিবিদ্যা গতিবিদ্যা পড়ার জন্য এই বলগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। এই বলগুলো তোমরা ফিজিক্সও পড়েছো, এই বলগুলো সম্পর্কে। বল জিনিসটা কি তোমরা জানো? বল হচ্ছে একটি বাহ্যিক কারণ যা স্থির বস্তুকে গতিশীল অবস্থায় আনতে পারে বা আনতে চায়, অথবা কোনো গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনতে পারে বা আনতে চায়। সেই বাহ্যিক কারণটাকে বলা হচ্ছে বল। ওজন হচ্ছে কোন একটা বস্তুকে পৃথিবীর কেন্দ্র যে বলে আকর্ষণ করে সেটা বলা হচ্ছে ওজন। টান, কোন একটা বস্তুকে একটি দড়ি বা কোনো কিছুর সাহায্যে যদি নিজের দিকে বল প্রয়োগ করি তখন সেটাকে বলা হচ্ছে টান। আর চাপ তো বুঝতেই পারছো, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত যে বলটা সেটাকে বলা হচ্ছে চাপ। আর ধাক্কা, কোন একটা বস্তুকে যদি সামনের দিকে বল প্রয়োগ করা হয় সেটাকে বলা হচ্ছে ধাক্কা বা থ্রাস্ট। আর ক্রিয়া হচ্ছে, মনে করো আমি টেবিলের উপর একটা বস্তু রাখলাম, ওই বস্তুটা পৃথিবীর কেন্দ্রের দিকে যে বল প্রয়োগ করে, অর্থাৎ টেবিলের উপর যে চাপ প্রয়োগ করে সেটাকে বলা হচ্ছে ক্রিয়া। আবার টেবিলটা ওই বস্তুর উপর যে বিপরীতমুখী বল প্রয়োগ করে সেটাকে বলা হয় প্রতিক্রিয়া। আর আকর্ষণ, এটা তো তোমরা জানো, আকর্ষণ বিকর্ষণ। যেমন মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কোনো পরস্পরকে আকর্ষণ করে, চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। আর বিকর্ষণ, চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। ঘর্ষণ, কোন একটা বস্তু চলার পথে যে বাধা উৎপন্ন হয় সেই বাধাটাকে বলা হচ্ছে ঘর্ষণ বল। এগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। তো আমরা এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ শিকনফল আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ শিকনফলটা হচ্ছে বলের সামান্তরিক সূত্র। প্যারালেলোগ্রাম, ল অফ ফোর্সেস। বলের সামান্তরিক সূত্রটা আমরা এখানে আলোচনা করব। তো বলের সামান্তরিক সূত্রটা কি? বলের সামান্তরিক সূত্রটা হচ্ছে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুর উপর যদি দুইটা বল ক্রিয়া করে, একটা পি আর একটা কিউ, তাহলে বলের সামান্তরিক সূত্রটাতে বলা হয়েছে কোনো বস্তুতে একই সময়ে ক্রিয়ারত দুটি বলকে যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে এবং দিকে প্রকাশ করা যায়, তাহলে সামান্তরিকের ওই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণটি বল দুইটার লব্ধিকে মানে এবং দিকে সূচিত করবে। তাহলে সেটা কি? এই দুইটা বলকে আমরা যদি এদিকে পি নিই, এদিকে কিউ নিই, একটা সামান্তরিক ড্র করি, এই যে একটা সামান্তরিক ড্র করি,
এটাকে যদি সি বলি, বলা হয়েছে কোন বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত দুইটা বলকে, এই দুইটা বলকে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু ও এবং ও বি দ্বারা যদি মান এবং দিকে প্রকাশ করি, তাহলে এই সন্নিহিত বাহু দ্বারা গঠিত যে সামান্তরিক, সেই সামান্তরিকের এই সন্নিহিত বাহুদের ছেদবিন্দুগামী কর্ণটি এই দুইটা বলের লব্ধির মান এবং দিক প্রকাশ করবে। অর্থাৎ বলা হচ্ছে আর ইকুয়ালস টু পি প্লাস কিউ। এটাই হচ্ছে বলের সামান্তরিক সূত্র। এখন বলের সামান্তরিক সূত্র থেকে আমরা পাই লব্ধির মান। লব্ধির মানটা কি? আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এটা হচ্ছে লব্ধির মান। আর লব্ধির দিক হচ্ছে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স q sin আলফা p প্লাস কিউ cos আলফা, যেখানে আলফাটা হচ্ছে পি এবং কিউ এর মাঝখানের কোণ, এটা হচ্ছে আলফা, আর থিটাটা হচ্ছে পি বলের সাথে আর বলের যে মধ্যবর্তী কোণ সেটা। এখন আমরা এই দুইটা ফর্মুলা স্টাবলিশ করে দেখাবো বলের সামান্তরিক সূত্রের সাহায্যে কিভাবে লব্ধির মান এবং দিক নির্ণয় করা যায় সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করব। তো তাহলে এই দুটো ফর্মুলা আমরা প্রমাণ করব। সবাই একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। আমরা ধরে নিলাম পি এবং কিউ দুইটা বল, এই পি বল, এটা কিউ বল, ও এ ও বি, এটা হচ্ছে আমাদের ও সি। তাহলে পি এবং কিউ এর মাঝখানে কোণটা আলফা, এই কোণটাকে আমরা আলফা ধরলাম, এই কোণটাকে থিটা ধরলাম। পি এবং আর এর মাঝখানে কোণটাকে আমরা থিটা ধরলাম। এখন এই শীর্ষবিন্দু থেকে, এই বিন্দু থেকে ও এর বর্ধিতাংশের উপর আমরা একটা লম্ব টানি। তাহলে এই কোণটা আলফা হলে এই কোণটা হবে আলফা। যেহেতু ও এ সি বি সমান্তরিক, তাহলে এই রেখা সমান্তরাল এবং এটা ছেদক, তাহলে এই কোণটা আলফা হলে এই কোণটা আলফা হবে। এটার নাম দিলাম সিডি। তাহলে এখানে ও সি ডি বা ও ডি সি এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাই? পিথাগোরাসের উপপাদ্য হতে পাই কি পাই? আর স্কয়ার ইকুয়ালস টু, এই যে আর স্কয়ার, এটা স্কয়ার ইকুয়ালস টু ও সি স্কয়ার লিখি, ও সি স্কয়ার ইকুয়ালস টু ও ডি স্কয়ার যোগ সি ডি স্কয়ার। তাহলে ও সি ইকুয়ালস টু ও ডি স্কয়ার যোগ সি ডি স্কয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে ও সিটার মান হচ্ছে, ও সিটার ম্যাগনিটিউড হচ্ছে আর, আর ওডি সমান, এই যে ওডি সমান হচ্ছে এই দৈর্ঘ্য যোগ এই দৈর্ঘ্য, এটা সমান লেখা যায় ও এ যোগ এডি হোল স্কয়ার প্লাস সিডি হোল স্কয়ার। তাহলে এখান থেকে বলা যায় ও এ সমান হচ্ছে পি, আর এডি, এই যে এডি, এটা সমান হলো আমার এসি, এডি সমান এসি cos আলফা। এই সমকোণী ত্রিভুজটার এই তির্যক রেখার দুইটা উপাংশ
একটা অনুভূমিক উপাংশ আর একটা উল্লম্ব উপাংশ। তাহলে এটা হচ্ছে আমার এসি কজ আলফা আর এটা হচ্ছে এসি সাইন আলফা। এখন এই মানটা এখানে বসাই দিই। তাহলে এসি এটা যদি আমার কিউ হয়, এটার ম্যাগনিটিউড, তাহলে এটার ম্যাগনিটিউড আমার কিউ হবে। তাহলে এটাকে বলা যায় কিউ সাইন আলফা। তাহলে এখানে লিখলাম কিউ কজ আলফা হোল স্কয়ার আর সিডি সমান লেখা যায় এসি মানে কিউ সাইন আলফা হোল স্কয়ার। এখন এটাকে আমরা সিম্পলিফাই করলে লব্ধির মান এই আটটা চলে আসবে। তাহলে এটাকে সিম্পলিফাই করে আমরা লিখতে পারি √p স্কয়ার প্লাস ইউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এটাকে প্লাস বি হোল স্কয়ারের সূত্র লিখলে এই দুটো থেকে কিউ স্কয়ার কমন নিলে sin স্কয়ার আলফা যোগ cos স্কয়ার আলফা = 1। তাহলে আর এটা, এটাই হচ্ছে আমার লব্ধির মান। তাহলে লব্ধির দিকটা কি হবে? লব্ধির দিক হবে tan থিটা সমান এই ত্রিভুজটা থেকে tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে সিডি বাই এটা সমান হলো OA প্লাস AD। এখন এখানে যদি আমরা মান বসিয়ে দিই, সিডি ইকুয়াল হলো কিউ সাইন আলফা, এটা হলো পি কিউ কজ আলফা, দ্যাট ইজ tan থিটা ইকুয়াল টু দিস। তাহলে এখান থেকে লেখা যায় থিটা ইকুয়াল টু tan ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। তাহলে আমরা কি বের করলাম? এটাকে বলা হয়, এটা হলো লব্ধির দিক নির্দেশ করে। আর আগে যেটা বের করছিলাম সেটা হলো লব্ধির মান। এই ক্ষেত্রে আমাদের আলফা কোণটা, এই কোণটা সূক্ষ্মকোণ ছিল, অর্থাৎ বলদ্বয় সূক্ষ্মকোণে যখন ক্রিয়া করে তখন এইটা, আর যখন বলদ্বয় স্থূলকোণে ক্রিয়া করবে তখনও একইভাবে লব্ধির মান দিক নির্ণয় করা যায়। বলদ্বয় যখন একইভাবে ক্রিয়া করবে, এটা পি এটা কিউ, তাহলে বলদ্বয় যখন স্থূলকোণে ক্রিয়া করবে তখনও একইভাবে আমরা লব্ধির মান ও দিক নির্ণয় করতে পারি। ও এ বি সি, সেই ক্ষেত্রে আমরা লম্ব টানবো এখানে। এই কোণটা আলফা হলে এই কোণটা হবে পাই মাইনাস আলফা। কারণ আমরা জানি কোনো সমান্তরাল রেখাকে যখন আরেকটা রেখা ছেদ করে তখন ছেদকের একই পাশের উৎপন্ন কোণ একটা যদি আলফা হয় আরেকটা হবে পাই মাইনাস আলফা। তাহলে এখান থেকেও আমরা একইভাবে লব্ধির মান এবং দিক নির্ণয় করতে পারি। এখান থেকে একইভাবে আর কত থিটা কত এটা তোমরা করবে। এখন বলের সামান্তরিক সূত্রের কিছু গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত আমরা শেয়ার করব। তাহলে আমরা পেলাম r ইকুয়াল টু e স্কয়ার প্লাস e স্কয়ার 2pq cos আলফা আর থিটা ইকুয়াল টু tan ইনভার্স q sin আলফা p প্লাস q cos আলফা, সেটা আমরা পাইছি। এখন কিছু স্পেশাল কেস, বিশেষ
ক্ষেত্র। নাম্বার 1, যদি আমার পি বলটা এবং কিউ বলটা, এই পি বল এই কিউ বল, যদি বলদের মাঝখানের কোণ পি এবং কিউ এর মাঝখানের কোণ 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয় এবং পি গ্রেটার দ্যান কিউ হয়, তাহলে বলদের একই রেখা বরাবর ক্রিয়া করে বিপরীত দিকে এবং মাঝখানের কোণ যদি 180 ডিগ্রি হয়, পি এবং কিউ এর মাঝখানের কোণ 180 ডিগ্রি, আর যদি পি বলটা কিউ এর থেকে বড় হয়, তখন আমার আর ইকুয়ালস টু হবে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos 180। তাহলে cos 180 মান কি? এখানে হবে -1, দ্যাট ইজ এখান থেকে পাবো p মাইনাস কিউ, এখান থেকে পাবো p মাইনাস কিউ। আর যদি কিউ গ্রেটার দেন পি হয়, তাহলে আমরা আর ইকুয়ালস টু পাবো কিউ মাইনাস পি। তাহলে বল দুইটা যদি একই রেখায় বিপরীত দিকে ক্রিয়া করে, তাহলে লব্ধির মান হচ্ছে পি মাইনাস কিউ যখন পি বড়, আর কিউ মাইনাস পি যখন কিউ বড়। নাম্বার 1 একটু দেখো তোমরা। এবার হচ্ছে নাম্বার 2, যদি বলদ্বয় একই দিকে ক্রিয়া করে পি কিউ, যদি বলদ্বয় একই দিকে ক্রিয়া করে, তাহলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? পি এবং কিউ এর মাঝখানের কোণ এখানে 0 ডিগ্রি। সুতরাং লব্ধি ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস 2pq cos 0। তাহলে cos 0 মান হচ্ছে 1, এই cos 0 মান হচ্ছে 1, এটা 1 হয়ে যাবে পরে। তাহলে এখান থেকে পাইলাম p প্লাস কিউ। তো আগে যেটা পেয়েছি p মাইনাস কিউ, এটাকে বলা হয় ক্ষুদ্রতম লব্ধি, আর এটাকে বলা হয় বৃহত্তম লব্ধি। তাহলে বলদ্বয় একই রেখা বরাবর যদি একই দিকে ক্রিয়া করে, বলদ্বয়ের লব্ধি হচ্ছে আর ইকুয়ালস টু p প্লাস কিউ। নাম্বার 3, যদি বল দুইটা সমান হয়ে যায়, সমান এবং বিপরীত দিকে হয়, তাহলে পি এবং পি এর মাঝখানের কোণটা হলো 180 ডিগ্রি। তাহলে বল দুইটা যদি সমমানের এবং বিপরীত মুখে হয়, তাহলে আমার এই ক্ষেত্রে আরটা কি হবে? পি স্কয়ার প্লাস পি স্কয়ার 2, আচ্ছা এটার যেহেতু বিপরীত দিকে এটা পি হলো, এটা মাইনাস পি হবে, তাহলে পি স্কয়ার প্লাস পি স্কয়ার সমান এবং বিপরীতমুখী, মাইনাস এখানে দেওয়ার দরকার নেই, আমাদের এখানে কি আসতেছে পি 2p ইনটু পি cos, সরি এটা আমাদের দরকার নেই। এটা আমাদের যদি বলদ্বয় সমান এবং বিপরীত দিকে ক্রিয়া করে, তাহলে কোণটা 180 ডিগ্রি হয়, তাহলে আমাদের আর ইকুয়ালস টু ওই যে p মাইনাস কিউ যেটা ছিল সেখানে লিখব p মাইনাস p সমান 0। তাহলে বল দুইটার লব্ধি হবে 0। এবার নাম্বার 4, যদি p এবং q পরস্পর লম্ব হয়, যদি বল দুইটা পরস্পর লম্ব হয়, তাহলে
আর ইকুয়ালস টু হবে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos 90। যদি বল দুটো পরস্পর লম্ব হয় তাহলে cos 90 এখানে হবে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, কারণ cos 90 এর মান হচ্ছে 0। আর এই ক্ষেত্রে লব্ধি থিটা সমান হবে tan ইনভার্স কিউ sin আলফা পি প্লাস কিউ cos আলফা। তাহলে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এটাও আমার 90 ডিগ্রি। তাহলে এটা সমান পাচ্ছি tan ইনভার্স কিউ বাই cos 90 এর মান 1p। তাহলে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 1। তাহলে এখান থেকে লব্ধির মান পাচ্ছি এটা আর দিক পাচ্ছি এটা। এবার বল দুটি যদি সমান হয়, পি বল এটাও পি বল, এদের অন্তর্গত কোণ যদি আলফা, এটা যদি থিটা হয়, তাহলে এই ক্ষেত্রে আমার আর ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস 2p ইনটু পি cos আলফা। অর্থাৎ বল দুইটা যদি সমান হয় তাহলে সি বি, তাহলে এখান থেকে পাই 2p স্কয়ার cos আলফা এখান থেকে লেখা যায় 2p স্কয়ার কমন নিলে 1 প্লাস cos আলফা, তাহলে রুট 2p 1 প্লাস cos আলফা মানে 2 cos স্কয়ার আলফা বাই 2। তাহলে এটাকে লেখা যায় 2p cos আলফা বাই 2। এই রুট 2 এখানে ভিতর থেকে একটা রুট 2 আসবে, তাহলে আর ইকুয়ালস টু এত 2p cos আলফা বাই 2। এবার লব্ধির দিক হবে tan ইনভার্স p sin আলফা p প্লাস p cos আলফা। তাহলে tan ইনভার্স এখানে হবে sin আলফা 1 প্লাস cos আলফা। আমাদের p p এখান থেকে একটা কমন নিলে কাটা যাবে, তাহলে এটাকে লেখা যায় tan ইনভার্স 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2। আমরা এই ফর্মুলা ইউজ করছি, sin 2ic সমান 2 sin a cos a, আর 1 প্লাস cos a এটা সমান লেখা যায় 2 cos স্কয়ার আলফা বাই 2। তাহলে tan ইনভার্স 2 কাটা যাবে, এখান থেকে লেখা যায় আলফা বাই 2। cos স্কয়ার cos একটা কাটা যাবে, cos এখান থেকে একটা কাটা যাবে, তাহলে sin আলফা বাই 2 cos আলফা বাই 2। তাহলে এখান থেকে আসবে আলফা বাই 2। অর্থাৎ দুটি বল সমমানের দুটি বল যখন আলফা কোণে ক্রিয়া করে তখন আর এবং পি এর মাঝখানের যে কোণটা, আর এবং পি এর মাঝখানের কোণটা পি এবং কিউ এর মাঝখানের কোণে অর্ধেক হবে। অর্থাৎ আমাদের যখন দুইটা বল সমান হয়, এটা পি এটা কিউ এটা আর, তাহলে কিউটা যখন পি হয়ে যায়, এটা যদি আলফা হয় এই কোণটা হবে আলফা বাই 2। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা মূলত বলের সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান এবং দিক নির্ণয়ের যে দুইটা ফর্মুলা আছে এবং এই ফর্মুলার বিশেষ যে কয়েকটা ক্ষেত্র আছে সেগুলো একটু তোমরা ভালো করে পড়বে। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে। আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।